এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি তোমাদের জন্য 25 তারিখে আর কি থেকে 1 তারিখ মানে 25শে জুন থেকে 1 তারিখ পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি আগের ক্লাসে আগের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলেছি দেবো ইম্পর্টেন্ট টপিক, তার উপর বেস করে আজ কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসি। তোমরা পুরো ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এই ক্লাসটি যদি মিসলেনিয়াস এক্সাম দিয়ে থাকো, পুলিশের দিয়ে থাকো বা এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ঠিক আছে, যে কোনো এক্সামই দাও না কেন তুমি, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএ যে 27তম সদস্য দেশ সম্প্রতি কোনটি হয়েছে বা কে হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে দেখো পড়ে যাচ্ছে। আমি আগের দিনই বলেছি যে আমি প্রত্যেক টপিক তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে, যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স তোমরা জানো 27তম সদস্য দেশ কোনটি রিসেন্ট হয়েছে? মনে রাখবে অপশন এ কারেক্ট, বাংলাদেশ। ঠিক আছে, ভয়েস ইস্যু একটু হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের ভিডিওটা, ঠিক আছে। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নিই চলো আমরা। সম্প্রতি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের 27তম যে সদস্য দেশ হয়েছে, ঠিক আছে। এর মাধ্যমে কি হবে, আন্তর্জাতিক পর্যায়ে যে বড় যে বিড়াল প্রজাতির যে সমস্ত জীব রয়েছে তাদের সংরক্ষণে বাংলাদেশ অংশগ্রহণ করবে আর কি, ঠিক আছে। অংশগ্রহণ করলো, শক্তিশালী হবে বিষয়টা আরো, ঠিক আছে। দেখো সৌদি আরব ছিল দেখো 26তম সদস্য দেশ, মনে রাখবে 27তম বাংলাদেশ, তাহলে 26তমকে সৌদি আরব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকটা। দেখো এই পয়েন্টটা দেখে নাও, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স আইবিসিএ হলো ভারতের উদ্যোগে গঠিত একটি ইন্টার গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার মূল উদ্দেশ্য কি, বিশ্বের বড় বিড়াল প্রজাতিগুলো সংরক্ষণে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতাকে বৃদ্ধি করা, ঠিক আছে। আর কোন কোনগুলো এর মধ্যে পড়ে যায় বিগ ক্যাট অ্যালায়েন্সের মধ্যে? দেখো টাইগার, লায়ন, লেপার্ড, ঠিক আছে, সোনো লেপার্ড, চিতা, ঠিক আছে, জাগুয়ার, পুমা, ঠিক আছে, এগুলো এই 7টি বড় বিড়াল প্রজাতির সংরক্ষণ, গবেষণা, তথ্য আদান প্রদান এবং সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কাজ পরিচালিত হয়। মনে রাখবে এটা একটু। দেখো 9 এপ্রিল 2023 সালে কর্ণাটকের মাইসুরেতে এই জোটের সূচনা হয়েছিল। কোথায় হয়েছিল? মনে রাখবে কর্ণাটকে হয়েছিল। কত সালে? 23-এ। ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এর সদর দপ্তর কোথায়? নয়াদিল্লিতে। এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। দেখো কুইক পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি, তাহলে অ্যালায়েন্সটার নাম মনে রাখবে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, ঠিক আছে। 27তম বাংলাদেশ সদস্য দেশ আর কি, 26তম যদি বলে তাহলে সৌদি আরব হবে। সূচনা হয় 2023 সালে কর্ণাটকের মাইসুরে, সদর দপ্তর নিউ দিল্লিতে। কার উদ্যোগে উঠেছিল? ভারতের। আর সংরক্ষিত প্রাণীগুলির নাম একটু মনে রাখবে, টাইগার, লায়ন, স্নো লেপার্ড, ঠিক আছে, লেপার্ড, স্নো লেপার্ড, তো চিতা, জ্যাগুয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে পিউমা। মোট 7টি, ঠিক আছে। সংরক্ষণের ধরনটা একটু মনে রাখবে, ইন্টার গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টটা, ঠিক আছে। দেখো হেলথ যে টপিকটা ছিল তোমরা দেখবে আগের দিনে বলেছিলাম আমি, ওখান থেকে কিন্তু এই প্রশ্নটা আমি নিয়েছি। ইবোলা রোগের স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ হেলথ স্ক্রিনিং এর জন্য এয়ার সুবিধা 2.0 পোর্টাল কোন মন্ত্রণালয় লঞ্চ করলো বা চালু করলো? এয়ার সুবিধা 2.0 পোর্টাল, ঠিক আছে। তাহলে মনে রাখবে অপশন সি কারেক্ট, বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন সি কারেক্ট। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও। মিনিস্ট্রি অফ দেখো সিভিল অ্যাভিয়েশন, ঠিক আছে, এবং দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড যৌথভাবে এয়ার সুবিধা 2.0 পোর্টাল চালু করেছে। এর উদ্দেশ্য কি না, আন্তর্জাতিক বিমান যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংগ্রহ করা এবং ইবোলা সহ সংক্রামক রোগের ঝুঁকি মোকাবেলা করা। তাহলে কে কে করলো? সিভিল অ্যাভিয়েশন যে মিনিস্ট্রি, এছাড়াও দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, ঠিক আছে। দেখো এটি একটি কন্ট্রাক্টলেস প্যাসেঞ্জার হেলথ সেলফ ডিক্লারেশন পোর্টাল, যেখানে যাত্রীরা আর কি, আন্তর্জাতিক যে সমস্ত যাত্রীরা অনলাইনে কি হবে, নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জমা দিতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এই পোর্টালের মাধ্যমে যাত্রীদের ট্রাভেল যে হিস্ট্রি, তবে এক্সপোজার হিস্ট্রি, হেলথ ডিটেলস ভারতে পৌঁছানো 24 ঘন্টার আগে অনলাইনে জমা দিতে হবে। এর ফলে বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষা আরও দ্রুত এবং কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এর উদ্যোগে, এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এর মূল উদ্দেশ্য কি বা মূল লক্ষ্য কি? সেটা হলো আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে যে সংক্রামক রোগের তোমরা জানো বিস্তারকে রোধ করা। কোভিড তোমরা জানো এইভাবে তো ছড়িয়ে গেছিল আর কি। এছাড়াও বিমানবন্দরের জনস্বাস্থ্য সুরক্ষা আরো জোরদার করা, এটা হলো মেন উদ্দেশ্য। তাহলে মনে রাখবে কে লঞ্চ করলো?
আর কে লঞ্চ করলো এটাও মনে রাখবে। তাহলে দেখো পোর্টালের নাম মনে রাখবে এয়ার সুবিধা 2.0। কে করলো? মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, তার সঙ্গে সহযোগিতা করছে কে? দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। উদ্দেশ্য কি? ইবোলা যে হেলথ স্ক্রিনিং সেটাকে মানে কি প্রোটেক্ট করা সেখান থেকে। পোর্টালের ধরন দেখো মনে রাখবে কন্ট্যাক্টলেস প্যাসেঞ্জার হেলথ সেলফ ডিক্লারেশন পোর্টাল। ঠিক আছে, সময়টাও একটু মনে রাখতে হবে, ভারতে পৌঁছাতে 24 ঘন্টার আগেই তোমাকে সবকিছু জমা দিতে হবে। আর লক্ষ্য হলো সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা এবং বিমানবন্দরের স্বাস্থ্য নিরাপত্তাকে আরো বৃদ্ধি করা। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে, যে টপিকটা ছিল তোমরা দেখো ইম্পর্টেন্ট ডে, সেখান থেকে আমি প্রশ্নটা নিয়ে নিয়েছি যে প্রতি বছর এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডে কবে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরা, এমএসএমই ডে। ঠিক আছে, তাহলে মনে রাখবে কবে হবে বলো? 27 জুন, তাই তো? অপশন ডি কারেক্ট। দেখো ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি, 27 জুন বিশ্বব্যাপী এমএসএমই ডে আমরা পালন করে থাকি। এমএসএমই ফুল ফর্মটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ডে। ঠিক আছে, এই দিবসটি দেখো ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের অর্থনীতি, কর্মসংস্থান এবং শিল্পায়নের গুরুত্বপূর্ণ অবদানকে আর কি স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো 2017 সালে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর 27 জুন আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। তাহলে মনে রাখবে একটু সালটা, 2017 সালে স্বীকৃতি দেয়। দেখো এই দিবসের মাধ্যমে এমএসএমই যে সেক্টর রয়েছে এর উন্নয়ন, নতুন যে সমস্ত উদ্যোক্তা রয়েছে তাদের উৎসাহ প্রদান করা, এছাড়াও শিল্পে উদ্ভাবন বৃদ্ধি করা, টেকসই অর্থনীতি যে প্রবৃদ্ধিতে এই খাতের অবদানকে আর কি তুলে ধরা হয় এখানে। বা এই বিষয়গুলির মনে রাখতে, এইভাবে মনে রাখবে যে নতুন যে সমস্ত উদ্যোক্তা তাদের উৎসাহ প্রদান করা, শিল্পে উদ্ভাবন বৃদ্ধি করা। ঠিক আছে, এটাই হচ্ছে মূল লক্ষ্য, ব্যাস তাহলেই হবে। দেখো 2026-এ এর থিম কি মনে রাখবে, একটু থিমটা মনে রাখতে হবে একটু। এম্পাওয়ারিং এমএসএমইজ থ্রু ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিমটা কিন্তু থিম থেকে প্রশ্ন পড়ে থাকে, তাই মনে রাখবে অবশ্যই। তাহলে একটু ডেটটা মনে রাখবে, 27 জুন আমরা পালন করে থাকি এমএসএমই ডে। দেখো কুইক পয়েন্ট আকারে দিচ্ছি, তাহলে ফুল ফর্মটা মনে রাখবে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, 27 জুন 2017 সালে ইউএন স্বীকৃতি দেয় এটাকে। আর উদ্দেশ্য কি না, এমএসএমই যে সেক্টর এর উন্নয়ন করা এবং সচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে, থিমটা একটু মনে রাখবে, এম্পাওয়ারিং এমএসএমইস থ্রু ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আর মূল বিষয় কি এটা একটু মনে রাখবে, ইনোভেশন এবং সাস্টেনেবল যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর হচ্ছে মূল বিষয়। দেখো তোমরা জানো যে এসএসসি এক্সামের জন্য কিন্তু ফেস্টিভ্যাল টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি সেখান থেকে এটা নিয়ে নিয়েছি প্রশ্নটা, যে হেমিস ফেস্টিভ্যাল প্রতি বছর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় বা অনুষ্ঠিত হয়? বলো দেখি। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, লাদাখ। তাহলে অপশন ডি কারেক্ট হবে, লাদাখে, তাই তো? হেমিস ফেস্টিভ্যাল লাদাখে হয়ে থাকে। দেখো হেমিস ফেস্টিভ্যাল লাদাখের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে প্রতি বছর হেমিস মনাস্ট্রিতে গুরু পদ্মা সম্ভব এর জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে এটা। গুরু নামটা একটু মনে রাখবে, গুরু পদ্মা সম্ভব। ঠিক আছে, 2026-এ এই দুদিনের উৎসব 24 এবং 25 জুন দেখো অনুষ্ঠিত হয়, এটা মনে রাখবে একটু। এই পয়েন্টটা দেখো, উৎসবে বৌদ্ধ যে সমস্ত ভিক্ষুরা রয়েছে তারা কি ড্যান্স পরিবেশন করে থাকে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে ছম ড্যান্স। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে হেমিস ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়ে থাকে? লাদাখে। দেখো ওটাই দিয়ে দিচ্ছি, হেমিস ফেস্টিভ্যাল কোথায় হয়ে থাকে? লাদাখে। আর কার উপলক্ষে হয়ে থাকে মনে রাখবে একটু, গ্রুপ পদ্মা সম্ভবের জন্ম জয়ন্তী উপলক্ষে পালিত হয়ে থাকে। কবে পালিত হলো? 24 থেকে 25 জুন। আর বিশেষ নৃত্য ছম ড্যান্স হয়ে থাকে এই উপলক্ষে। এখান থেকে প্রশ্ন পড়ে থাকে নবরত্ন, মিনি রত্ন, তোমরা জানো ইকোনমিক্সে প্রশ্ন পড়ে থাকে, তাই ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে আমি এই প্রশ্নটা নিয়েছি। ভারতের 29তম নবরত্ন কোম্পানি হিসেবে কোন কোম্পানি স্বীকৃত পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অপশন সি কারেক্ট, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। বলো এই কোম্পানিটা কোথায় আছে দেখি, অবশ্য কমেন্ট করে জানিও তোমরা। তাহলে নবরত্ন কোম্পানি হয়ে গেছে এটা, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স
কে মিনি রত্ন ক্যাটাগরি 1 থেকে উন্নতি করে নবরত্ন যে কোম্পানি এর মর্যাদা প্রদান করা হয়েছে। ঠিক আছে, 29তম দেখো নবরত্ন কোম্পানি হয়ে গেল এটা। এর মোট আয় ছিল দেখো 25-26 অর্থবর্ষে 7,002 কোটি টাকা। ঠিক আছে, এই আর্থিক সাফল্যের ভিত্তিতে কোম্পানিকে নবরত্নের মর্যাদা প্রদান করা হয়েছে। ঠিক আছে, দেখো গার্ডেন রি শিপ বিল্ডার্স যে ইঞ্জিনিয়ার্স রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ দেখো ডিফেন্স শিপ বিল্ডিংস কোম্পানি, ডিফেন্সের হয়ে কাজ করে। তোমরা জানো জাহাজ নির্মাণ করে থাকে, যুদ্ধ জাহাজ, নৌযানগুলো আমাদের নির্মাণ করে থাকে। এই রিসেন্ট দেখবে একটা হলো আইএনএস দোনাগিরি, যেটা হলো সেটাও কিন্তু এই তোমার গার্ডেন রি শিপ বিল্ডার্স তৈরি করেছিল। সদর দপ্তর কোথায়? তাহলে বলে দিলাম, দেখো কলকাতাতে আছে, তাই তো, কলকাতায় মনে রাখবে। কার অধীনে কাজ করে? মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে এটা কাজ করে থাকে। দেখো কুইক রিভিশন পয়েন্টের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। তাহলে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখবে। তাহলে এটা নবরত্ন কোম্পানি হয়ে গেল 29তম। ঠিক আছে, এর টাকার পরিমাণটা মনে রাখবে একটু, 7,002 কোটি টাকা। সদর দপ্তর কোথায়? কলকাতাতে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে কাজ করে থাকে। আর কি কি কাজ করে থাকে? যুদ্ধ জাহাজ, অন্যান্য নৌজাহাজ নির্মাণ করে। এই প্রশ্নটা তোমরা জানো যে সমস্ত উৎসবের দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এইসব প্রশ্ন এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি এই টপিকটা, এই প্রশ্নটা আর কি নিয়ে নিয়েছি। দেখো অম্বুবাচী মেলা প্রতি বছর ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম না ত্রিপুরা? তাহলে মনে রাখবে অপশন সি কারেক্ট, অসমে প্রতি বছর পালিত হয়ে থাকে অম্বুবাচী মেলা। রিসেন্ট হচ্ছে, তোমরা দেখবে অনেকজনই সেখানে গিয়েছে আর কি, ব্লগ বানাচ্ছে, দেখতে পারো। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা চলো আমরা দেখিনি। তাহলে অম্বুবাচী মেলা অসমে দেখো সব থেকে বিখ্যাত একটা ধর্মীয় মেলা। ঠিক আছে, কোথায় হয়ে থাকে? গুয়াহাটি কামাখ্যা যে মন্দির, সেখানে অনুষ্ঠিত হয়ে থাকে, মনে রাখবে এটা। দেখো 22 থেকে 26 জুন পালিত হয়। এটা হিন্দু ধর্মীয় একটা উৎসব, হিন্দু ধর্মীয় উৎসব আর কি। ঠিক আছে, দেখো কোন দেবদেবীকে এটা উৎসর্গ, এটা মনে রাখবে কামাখ্যা মন্দির, মন্দিরটার নাম মনে রাখবে একটু, গুয়াহাটিতে লোকের কামাখ্যা মন্দির। ঠিক আছে, দেখো এই সময় দেবীকে সৃষ্টি, উর্বরতা এবং নারী শক্তির প্রতীক হিসাবে মানা হয়, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, মন্দিরের 3 দিন দেখো বন্ধ থাকে মন্দির, এবং বিশেষ পূজার পর পুনরায় ভক্তদের জন্য এটা খুলে যায়। কামাখ্যা টেম্পেলে যদি অবস্থানটা বলে তাহলে একটু মনে রাখবে। ঠিক আছে, দেখো গুয়াহাটিতে লোকেটেড, কিন্তু কোথায়, কোন হিলসে? দেখো নীলচল যে হিলস রয়েছে সেখানে কিন্তু লোকেটেড। ঠিক আছে, দেখো 51টি যে শক্তিপীঠের একটি এটা। আর বর্তমান মন্দির 1565 সালে, দেখো 1565 সালে, মানে বুঝতে পারছো কোচ যে ডাইনেস্টি এর কিং ছিল, কিং চিলারায় পুনর্নির্মাণ করেছিলেন, এটা পুনর্নির্মাণ করেন, এবং পরে অহোম শাসকরা এর সম্প্রসারণ করেন। তোমরা জানো অহোম ডাইনেস্টি কোন রাজ্যের সঙ্গে যুক্ত, যদি বলে তাহলে অসম হবে। তাহলে বর্তমান যে মন্দির সেটা 1565 সালে কোচ যে ডাইনেস্টি কিং ছিল চিরলা রায় সেটা পুনর্নির্মাণ করেছিল। ঠিক আছে, আর সম্প্রসারণ করেছিল কে? অহোম ডাইনেস্টি, এটা একটু মনে রাখবে। চলো নেক্সট আমরা দেখিনি। দেখো তাহলে কোন রাজ্যে হচ্ছে? অসম। কামাখ্যা মন্দির কোথায় লোকেটেড? গুয়াহাটিতে। 22 থেকে 26 জুন এটা হচ্ছে। ঠিক আছে, আর দেখো 51টি যে শক্তিপীঠ তার মধ্যে একটা অন্যতম। এই মন্দির 3 দিন বন্ধ থাকে, তারপর আবার খোলা হয় ভক্তদের জন্য। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, হিস্ট্রির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, হিস্ট্রির দৃষ্টিকোণ থেকে, তাই আমি নিয়ে নিয়েছি। 400 বছরের পুরনো মুজিয়ান কুলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। মুজিয়ান কুলাম পুনরুদ্ধার করে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে উদ্বোধন করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 400 বছরের পুরনো মুজিয়ান কুলাম পুনরুদ্ধার করে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে এটাকে উদ্বোধন করা হয়েছে? এটা একটা কি? এটা একটা তুমি বলতে পারো পন্ড, পন্ড টাইপের একটা বটে। ঠিক আছে, মনে রাখবে পুদুচেরি, অপশন সি কারেক্ট, পুদুচেরিতে এটা লোকেটেড। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও তাহলে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পুদুচেরির পুরান কুপাম গ্রামে অবস্থিত 400 বছরের পুরনো মুজিয়ান কুলামের পুনরুদ্ধারের পর সেটাকে উদ্বোধন করেন। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখবে, 400 বছরের পুরনো মুজিয়ান কুলাম কোথায় লোকেটেড? পুদুচেরিতে লোকেটেড। দেখো যেটা আমি বললাম একটা ভিলেজ, দেখো পন্ড বা ওয়াটার ট্যাঙ্ক বলতে পারো। ঠিক আছে, কত একর অঞ্চল জুড়ে? 2 একর অঞ্চল জুড়ে এটা বিস্তৃত আর কি। জল সংরক্ষণ ধারণ ক্ষমতা হয়, এটা একটু মনে রাখবে 5 কোটি লিটার, দেখো প্রায় 5 কোটি লিটার জল ধারণ ক্ষমতা। এটা ওয়াটার ট্যাঙ্ক বা ভিলেজ পন্ড বলতে পারো। দেখো কোন পিরিয়ডের বলে মনে করা হয় তৈরি? পল্লব পিরিয়ডে এটা নির্মাণ বলে মনে করা হয় আর কি। দেখো পল্লব যে ডাইনেস্টি তার প্রতিষ্ঠা হয়েছে দেখো 275 সিই। ঠিক আছে,
প্রতিষ্ঠাতা দেখো সিমহা বিষ্ণু, রাজধানী দেখো কাঞ্চিপুরম। আর স্থাপত্য যদি বলে তাহলে তোমরা জানো যে দক্ষিণ ভারত, ঠিক আছে, দক্ষিণ ভারতে ম্যাক্সিমাম স্থাপত্য কি ধরনের দেখতে পাই, দ্রাবিড় যে শৈল সেই টেম্পেলে দেখতে পাই আর কি, শৈলীতে, ঠিক আছে। এবং মহাবলীপুরমে গ্রুপ অফ মনুমেন্টস দেখো 1984 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায় এটা। এবং ভাষা যদি বলে থাকে তাহলে একটু মনে রাখবে সংস্কৃত এবং তামিল ভাষা এখানে ইউজ করা হতো, ঠিক আছে। দেখো কুইক পয়েন্ট আকারে দিয়েছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে পুদুচেরি। স্থানটা কোন গ্রামের নাম বলে দেখো পুরান পুরান কুপাম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত বছরের পুরনো দেখো 400 বছর পুরনো, 2 একর অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে, 5 লিটার জল ধারণ ক্ষমতায়। পল্লব পিরিয়ড এটা নির্মাণ বলে মনে করা হয় এবং পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো রিসেন্ট এই টেক্সটাইল কোম্পানিটা অনেক নিউজের মধ্যে আছে, কারণ তোমরা জানো এইসব জায়গাগুলো বিশেষ করে রাহুল গান্ধী দেখবে এই বিষয়টা কয়েকদিন ধরে তুলে ধরেছিল, টেক্সটাইল কোম্পানিটা আমাদের ইন্ডিয়ার। টেক্সটাইল সামিট 2026-এ কোন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হয়েছে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো টেক্সটাইল নাম শুনে বুঝতে পারছো মিনিস্ট্রি অফ টেক্সটাইলই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো একটু বিস্তারিত ব্যাখ্যাটা দেখে নাও যে নয়াদিল্লিতে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের উদ্যোগে 2 দিন ব্যাপী টেক্সটাইল সামিট 2026 অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এই সামিটের থিম কি ছিল দেখো, টেক্সটাইল ফর গ্লোবাল মার্কেট, এটা একটু মনে রাখবে। আর এতে কি হয় না, স্টেট গভর্নমেন্ট, তারপর ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ঠিক আছে, এছাড়াও এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের প্রতিনিধিত্বরা যারা রয়েছে, প্রতিনিধিত্ব করে থাকে যারা, তারা অংশগ্রহণ করেন এখানে। এবং এর মূল উদ্দেশ্য কি না, 2030 সালের মধ্যে ইউএসডি মানে ডলারে আর কি 100 বিলিয়ন ইউএস ডলার আর কি টেক্সটাইল এক্সপোর্ট লক্ষ্য অর্জন করার জন্য ন্যাশনাল টেক্সটাইল এক্সপোর্ট রোডম্যাপ প্রস্তুত করা, মনে রাখবে। এছাড়া দেখো ভ্যালু এডিশন, তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মার্কেট ডাইভার্সিফিকেশন, ঠিক আছে। তো এছাড়া দেখো এমএসএমই এর গ্লোবাল যে কম্পিটিটিভনেস সেটা বৃদ্ধির ওপরে জোর দেওয়া হয় আর কি। দেখো টেক্সটাইল যে মিনিস্ট্রি কত সালে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, দেখো কোথায় লোকের সদর দপ্তর নয়াদিল্লিতে। আর বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার কে রয়েছে দেখো এখানে, গিরিরাজ সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিরিরাজ সিং। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আয়োজক করলো কে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। স্থান কোথায়, নয়াদিল্লিতে। থিম কে, টেক্সটাইল ফর গ্লোবাল মার্কেট। টার্গেট দেখো 2030-এর টার্গেট কি আমাদের, 100 বিলিয়ন ইউএস ডলারে আর কি টেক্সটাইল এক্সপোর্টে পৌঁছানো। প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এই মিনিস্ট্রিটা দেখো 2000 সালে, সদর দপ্তর কোথায়, এর নয়াদিল্লিতে লোকেটেড। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে দিশা 2.0 প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের উদ্যোগে এটা শুরু হয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট স্কিম, তাই আমি এখান থেকে তোমরা জানো গভর্নমেন্ট স্কিম থেকে কিন্তু প্রশ্ন পড়ছে। আগে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো বলেছি কোন কোন এগুলো ইম্পর্টেন্ট, এই ভিডিওটা একবার দেখবে, যারা না দেখে থাকো অবশ্যই একবার দেখবে, 5 মিনিটের ভিডিও। তাহলে অপশন কি হবে, সি কারেক্ট হবে, তাই তো, আইন এবং বিচার মন্ত্রণালয় হবে। দেখো এটা আমি বিশেষ করে নিয়েছি না, কারণ দিশা দিশা বেশিরভাগ সবাই মনে করে যে এডুকেশন রিলেটেড, কিন্তু এখানে আইন এবং বিচার মন্ত্রণালয় হবে, অপশন সি কারেক্ট হবে, ঠিক আছে। আইন এবং বিচার মন্ত্রণালয়ের যে আমাদের রাষ্ট্রমন্ত্রী রয়েছে অর্জুন রাম মেঘওয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে, দিশা 2.0 এর অনুমোদন করেছে বা করেছেন, ঠিক আছে। এর মূল উদ্দেশ্য কি, বিচার ব্যবস্থাকে আরো সহজলভ্য, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর করা। এর মাধ্যমে কি হবে দেখো, ই কোর্টস, ডিজিটাল জুডিশিয়াল সার্ভিসেস, এছাড়াও জুডিশিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার এর আধুনিকরণ করা হবে। এবং দেখো এই প্রকল্পের যে কার্যকর মেয়াদ সেটা দেখো 2026 1 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, একদম 31 সাল পর্যন্ত চলবে, 31 মার্চ 31 সাল পর্যন্ত, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে দেখো কত কোটি টাকা বরাদ্দ করে, 255 কোটি টাকা, এটা একটু মনে রাখবে। আর লক্ষ্য বিচার ব্যবস্থার ডিজিটাল আধুনিকরণ করা আর কি, বিচার ব্যবস্থাকে আরো আধুনিকরণ করা, ঠিক আছে। প্রকল্পের নামটা মনে রাখবে, দিশা 2.0 লঞ্চ করলো তাহলে কোন ডিপার্টমেন্ট, আইন এবং বিচার মন্ত্রণালয়। এর মন্ত্রীকে অর্জুন রাম মেঘওয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো উল্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা জানো গভর্নমেন্ট স্কিম, এটা একটা গভর্নমেন্ট স্কিম, ঠিক আছে। নব ভারত সাক্ষরতা কার্যক্রম এর অধীনে ভারতের ষষ্ঠ ফুললি লিটারেট স্টেট কোনটি হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো রিসেন্ট আমাদের জনগণনা চলছে, ঠিক আছে। জনগণনা আসতে ধরো দেরি আছে, পরের বছর ছাড়া তো আসবে না, কিন্তু যে উল্লাসের আন্ডারেই কোন
ভারতের যে স্টেট 6 নম্বর ফুল লিটারেট হয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে। তাহলে মনে রাখবে এখানে অপশন সি কারেক্ট হবে, উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ড। দেখো উত্তরাখণ্ডে দেখো 98.7% সাক্ষরতার হার অর্জন করে দেশের ষষ্ঠ ফুলি লিটারেট স্টেট হয়েছে। কিসের অধীনে হয়েছে এটা মনে রাখবে, উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রম। ঠিক আছে, উত্তরাখণ্ডের আগে দেখো কে কে হয়েছে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মিজোরাম হয়েছে, গোয়া হয়েছে, ত্রিপুরা হয়েছে, দেখো হিমাচল প্রদেশ হয়েছে, সিকিম হয়েছে, সিকিম। ঠিক আছে, এইটা মনে রাখবে, সিকিম পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। তাহলে দেখো উত্তরাখণ্ড ছাড়াও কোন কোন রাজ্যগুলো হয়েছে এগুলো একটু মনে রাখবে, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ আর সিকিম। ঠিক আছে, দেখো এর উদ্দেশ্য কি, 15 বছর বা তার বেশি যে বয়সী নিরক্ষর ব্যক্তিদের মৌলিক সাক্ষরতা, সংখ্যাজ্ঞান এবং ডিজিটাল সাক্ষরতা প্রদান করা হয় এর মাধ্যমে। ঠিক আছে, ষষ্ঠ তাহলে উত্তরাখণ্ড 98.7%। কোন প্রকল্প, উল্লাস। ঠিক আছে, 2022 দেখো শুরু হয়েছিল, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এটা হয়ে থাকে। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো। দেখো আজকের আমাদের শেষ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিওগ্রাফি দৃষ্টিকোণ থেকে। জুন 2026-এ কৈলাস মানসরোবরের যে সমস্ত যাত্রা আর কি, যাত্রীরা, তীর্থযাত্রীরা, কোন তীর্থযাত্রীর দল কোন গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চীনে প্রবেশ করেছে, তাহলে মনে রাখবে অপশন বি কারেক্ট, নাথুলা পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাথুলা পাস। জুন 2026-এ কৈলাস মানসরোবরের যাত্রীরা, প্রথম তীর্থযাত্রীর দল আর কি, সিকিমের নাথুলা পাস দিয়ে চীনে প্রবেশ করেছে। তাহলে মনে রাখবে সিকিমের নাথুলা পাস। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাথুলা পাস কোন রাজ্যে লোকেটেড, মনে রাখবে সিকিমে। ঠিক আছে, দেখো লিপুলেক কোথায় আছে, এটা দেখো ইম্পর্টেন্ট, উত্তরাখণ্ড। লিপুলেক যদি বলে তাহলে হবে উত্তরাখণ্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। লিপুলেক তাহলে দেখো কোথায় লোকেটেড, উত্তরাখণ্ডে। ঠিক আছে, আর নাথুলা পাসটা দেখো এর কত কিলোমিটার উচ্চতা অবস্থিত, মনে রাখবে একটু, 4310 মিটার উচ্চতায় লোকেটেড। ঠিক আছে, এবং এটি ভারত এবং সিকিম, চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত করে, এবং এটি একটা সিল্ক রুটের একটা শাখা হিসাবে, শাখার একটা অংশ ছিল আর কি, সিল্ক রুটের একটি শাখার অংশ ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তাহলে মনে রাখবে লিপুলেক বলে উত্তরাখণ্ড হবে, আর নাথুলা বললে সিকিম হবে। ঠিক আছে, বোমডিলা যদি বলে তাহলে অরুণাচল প্রদেশ হবে। এটা জিওগ্রাফি টপিক, আমি নিশ্চয়ই এর উপর ক্লাস নিয়ে আসবো, দেখবে। তাহলে দেখো মনে রাখবে নাথুলা পাস কোথায় লোকেটেড, সিকিমে লোকেটেড নাথুলা। ঠিক আছে, কত মিটার উচ্চতা অবস্থিত, মনে রাখবে 4310 মিটার। তাহলে চলো আমরা এখানের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। দেখো নাথুলা আর জেলেপ্লা, এটা দেখো সিকিমে লোকেটেড, আমি বললাম নাথুলাটা সিকিমে লোকেটেড, আর জেলেপ্লা, ঠিক আছে, জেলেপ্লা এটাও কিন্তু সিকিমে অবস্থিত। শিবকিলাটা কোথায় অবস্থিত বলো দেখি, শিবকিলা কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশ। ঠিক আছে, এইচপি লিখে দিচ্ছি, হিমাচল প্রদেশ। এর মধ্যে দেখবে আমার যে শতুদ্র নদী, সেটা কি করে, সতলেজ, আর শতুদ্র বলছি, সতলেজ নদী, সেটা দেখবে ভারতে প্রবেশ করে, তাই তো। তাহলে মনে রাখবে সতলেজ নদী শিবকিলা পাস দিয়ে ভারতে প্রবেশ করে, এটা হিমাচল প্রদেশে লোকেটেড। আর দেখো জজিলা, জজিলাটা কোথায়, না এটা অ্যাকচুয়ালি দেখো জম্মু কাশ্মীর, এবং তুমি যদি কাশ্মীর বলো, এবং লে লাদাখ কানেক্ট করে থাকে এই জজিলাটা। ঠিক আছে, জজিলাটা তো জম্মু কাশ্মীর লাদাখের ওখানেই লোকেটেড যদি বলে। আর লিপু, লিপু কোথায় বলো দেখি, দেখো এখানে দেখবো আমি বললাম আর কি, দেখো নেক্সট স্লাইড দেখো বললাম, দেখো লিপুলে কোথায় লোকেটেড, উত্তরাখণ্ডে। তাহলে লিপুলে কোথায় হবে, ইউকে, মানে উত্তরাখণ্ডে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চেষ্টা তোমাদেরকে বেস্ট ক্লাস প্রোভাইড করা। তোমরা জুড়ে থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।